লামিয়া নাই। নাই মানে? পরশুদিন থেকে নিখোঁজ। ও কই গেছে, কার কাছে গেছে আমি কিছুই জানি না। আম্মা তাহলে থানায় চলে। কেন থানায় কেন? একটা মানুষ নিখোঁজ হয়ে গেল, পুলিশটা জানালে তো একটু খোঁজ খবর নিতে পারবে, কিছু একটা করতে পারবে। আচ্ছা রমেশকে কেন আপনার সন্দেহ হয়? রমেশ খুবই বাজে ছেলে, আর স্বভাব চরিত্র ভালো না। ওরা আমি কয়েকদিন ঘুরঘুর করতে দেখছি আমার বউয়ের পিছনে। আমার সাথে কথা সেটা সত্য স্যার, সত্য। সে ও বলছিল কোথায় যেন যাইবো, এই জন্য আমার কাছে কিছু টাকা ধার দিয়েছে স্যার। এই তুই কি সব নাটক ফাটক আমার শোনাইতেছিস? এই নাটক শোনায়া তুই কি আমার বোকা বানাইতে চাস? আমার বউ পালায় গেছে, এই কথা আমি মানুষটা কেমনে কম? বাড়িতে গেলে সবার সামনে আমার মুখ ছোট হয়ে যাবে। তাইলে এইভাবে আর কয়দিন থাকবি? জানি না রে, আমি আর বাড়িতে যাবো না। আচ্ছা এবার আপনি বলেন তো, আপনি আপনার মেয়ের জামাইকে সন্দেহ করছেন কেন? আর আমি যতটুকু জানি আপনার মেয়ে নিখোঁজ হওয়ার 2 দিন পর থেকেই তরিকুল নিজেও নিখোঁজ। স্যার শুধু আমার মেয়ের স্বামীই না, ওর শ্বশুর শাশুড়িও এটার সাথে জড়িত আছে। তারা জড়িত হঠাৎ এটা মনে হচ্ছে কেন আপনার? দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদের এবারের পর্বে। গত পর্বে আমরা দেখেছি লামিয়া নিখোঁজের 2 দিন পর তরিকুলও হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কিন্তু লামিয়ার মা দাবি করেন লামিয়া নিখোঁজের বিষয়ে তরিকুলের পরিবারেরই হাত রয়েছে। কারণ লামিয়া যখন জোর করে তরিকুলের পরিবারকে বিয়ে করতে বাধ্য করান, তারপর থেকেই লামিয়ার উপর নেমে আসে নানান ধরনের শারীরিক নির্যাতন। আর তাই লামিয়ার মায়ের দাবি তরিকুলের পরিবারই লামিয়া নিখোঁজের ব্যাপারে জড়িত। তাহলে কি সত্যি তরিকুলের পরিবার লামিয়াকে নিখোঁজ করেছে, নাকি এর সঙ্গে আরও অন্য কেউ জড়িত? দর্শক তাই জানবো ফাঁদের আজকের পর্বে। তুমি চুপ করে আসো, আমি তোমার ভালোবাসি তাই বিয়ে করছি, এটা কি আমার অপরাধ? তুমি এত সাহসী হইলা কেমনে? আমি সাহসী না হইলে তোমার গলায় রশি বাঁধতে পারতাম না। তুমি তো কাইটাই পড়ছিলে। আর না, আমি তোমার একটু বাজায় দেখ, আব্বা আমার রাজি না হইলেও আমি তোমার ঠিকই পালাই দিতাম। তা না হয় বুঝলাম আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি তাকে মেনে নেয়নি, কিন্তু তরিকুল তো মেনে নিয়েছিল। না স্যার, তরিকুল 2 দিকেই ছিল, আমার মেয়ের সাথেও ছিল, আবার ওর বাবা মার কথা শুনে আমার মেয়ের সাথে অনেক দুর্ব্যবহার করতো। তরিকুলের বাবা মায়ের জন্য দুর্ব্যবহার করেছিল, না এখানে অন্য কোনো কারণ ছিল? আরেক জায়গায় ওর বাপ মা বিয়া ঠিক করছিল, ওইখান থেকে স্বর্ণ গহনা অনেক টাকা পয়সা দেওয়ার কথা ছিল। এই যৌতুকের লোভে ওরা আমার মায়ের সাথে কোনোদিনই ভালো ব্যবহার করে নাই, আমার মাইয়ারে মাইনা নিতে চায় নাই। আর তরিকুল বাপ মায়ের কথা শুনে আমার মাইয়ারে অনেক নির্যাতন করতো, মারধর করতো। ফাঁসর ফাঁসর করবি না, তোরে বিয়াটা করে রাম ঠকা ঠকছে। আব্বা আমার পছন্দের মায়ের যদি বিয়া করতাম, শ্বশুর বাড়ি থেকে আমরা একটা ব্যবসা বাড়িতে ব্যবস্থা করে দিতাম। যৌতুকের কথা কইতে লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? তুই একটা ফকিন্নের মাইয়া, চরিত্রহীন। কি বললা? তোর চরিত্র ঠিক না। আমি চরিত্রহীনতার কি করছি তুই বলবি? আমি কি চরিত্রহীনতার কাজ করছি? তুই যদি ভালোই হইতি তাহলে আমগো বাড়িতে এসে জোর করে উঠে আমার বিয়া করতি। হ্যাঁ, সারাটা দুনিয়া করে নষ্টামি করে লাস্ট আমার গলায় ঝুলা করছিস। মনটা কই জুতা মারি মুখের মধ্যে। কি বললা? জুতা পারবা? আরেকবার বল, আরেকবার বল। তোরে খাইছি রে, আমার কোলে জুতা মার। শোন মা, দেশে এখনো সালিশি বিচার আছে, তুই না হয় একটু ভুল করছস ওই অমানুষটার লগে বিয়া কইরা, কিন্তু তাই বইলা ওরা সবাই মিলে তোর উপর অন্যায় অত্যাচার করবো, আমি তা হইতে দিব না। কি করবো আম্মা, যারে আমি ভালোবেসে গেছি সেই তো আমারে ঠকাইতেছে। অমানুষের কাছে আবেগের কোনো মূল্য নাই। তুই যে কেন গেছিলি ওই অমানুষটার সাথে? আমি ভুল করছি আব্বা। থাও, কান্দিস না মা, কান্দিস না। মাত্র সাহেব, আমি আপনার সাথে দেখা করতে আসছি। কেন? আপনি আমার চিনতে পারছেন? আর ওই যে কিছুদিন আগে একটা বিয়ার যে ঝামেলা হয়েছিল। চিনছি, তরিকুলের শাশুড়ি না আপনি? জি, বিয়ার পর থেকে আমার মাইয়াটারে খালি চালায়। গতকাল রাইতে মারধর কইরা বাড়ি থেকে বাড়ি করে দিছে। কেন? আসলে অন্য জায়গায় বিয়া করলে তো যৌতুক পাইতো, কিন্তু আমি তো আমার মাইয়ারে কোনো যৌতুক দেই নাই, এই জন্যই আমার মাইয়ারে খালি অত্যাচার করে, মারধর করে।
কি বলেন? আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার মাইয়াটারে সংসার করার ব্যবস্থা কইরা দেন। আমার মাইয়ার কোনো দোষ নাই, ওরা আমার মাইয়াটারে খালি অত্যাচার করে। ওরা চায় আমার মাইয়া যাতে নিজে নিজে সইরা দেয়। এটা কি মগ্গের মুলুক নাকি? আপনার মেয়ে বাড়ি সংসার করবে, ওরা কিচ্ছু করতে পারবে না। আজকে দুপুরের মধ্যে নিয়ে আসেন, আমি থাকবো। আমরা তো আজকে এখানে একটা বিচার নিয়ে বসছি। হ্যাঁ আমরা জানি এখানে একটা ঝামেলা নেই। হ্যাঁ নামিলে আর তরিকুল এটা লইয়া আমরা বসছি, এটা সমাধান করে দেন। কি বলেন? হ্যাঁ মাদ্দর সাহেব, ওদের মধ্যে একটা খুব ঝামেলা চলছে বেশ কিছুদিন যাবো, এটা একটা সমাধান করে দেন তো। তা হ্যাঁ, তরিকুলে ডাকেও। তরিকুল, তরিকুল, এদিকে আসো। দেখো মাদুর সাহেব কি কয়। এই তুই কেমন পুরুষ হয়ে বই পিটায় বাবার বাড়ি পাঠাস? তোর লজ্জা করে না? তার আচরণ ভালো না। তোর আচরণ ভালো? তার মিয়া, তোমার ছেলে তার বউর সাথে খারাপ বিহেভ না করে, তুমি আর তোমার বউর জন্য খারাপ বিহেভ না করে। জি লামিয়া, তুমি ঘরে যাও। যাও, বৌমানের ভিতরে নিয়ে যাও। আর ইয়ে ওই সাহেরা বেগম, বিয়ান সাহেবের ভিতরে নিয়ে যাও। বেন সাহেব, আজকে আপনি থাকেন, এবার বেড়াইন। আসেন যান। বেন সাহেব আসেন। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। তরিকুলের বাবা মা যৌতুকের লোভে তরিকুল লামিয়ার দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে অস্বীকার করে তরিকুলকে অন্য জায়গায় বিয়ে দিতে গেলে বাদ সাজে লামিয়া। জোর করে বিয়ে করে তরিকুলকে, কিন্তু বিয়ের একদিনও শান্তিমতো সংসার করতে পারেননি লামিয়া। এজন্য বহুবার গ্রাম্য সালিশও বসে, কিন্তু কিছুদিন পর আবারও শুরু হয় সেই ঝামেলা। তাহলে কি লামিয়া নিখোঁজের মূল কারণ এটাই, নাকি এর সাথে আরও অন্য কিছু জড়িত? পুলিশের হাতে অবশ্য তেমন কোনো তথ্য প্রমাণও নেই। শাওন, স্যার। টান দিয়ে বসো একটা, আর তথ্যগুলো নোট করবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা এবার বলুন, তারপরে কি হয়েছিল? এরপর কয়েক সপ্তাহ ভালোই ছিল, তারপর আবার ঝামেলার সৃষ্টি হয়। তরিকুল আমার ভাইয়ারে আমাকে বাড়িতে দেখা যায়। মেয়ের স্বামী তার বাপ মায়ের কথাও শুনতো, আবার আমার মাইয়ার দিকেও একটু ঝোঁকা ছিল। এরপর কি হয়েছিল? তারপর লামিয়া আমাকে বাড়িতে থাকাকালীন তরিকুল মাঝে মাঝে আমাকে বাড়িতে আসতো। আর কোনো ঝামেলা হয়নি? ঝামেলা তো হয়েছিল। আমার মাইয়া বলছিল যদি তাদের বাড়িতে তুলে নেয় তাহলে সে সংসার করবো, আর নাহলে করবো না। কিন্তু লামিয়ার শ্বশুর শাশুড়ি কিছুতেই এই কথা মানতে রাজি হয় না। তারা বউরে ঘরে তুলবই না। তাই আবার বিচার সালিশি শুরু হয়। তার মিয়া, আপনি কি চান এখন? অনেক সহ্য করছি, জোর করে কি সংসার করানো যায়? আমরা চাই না। আমার ছেলে যদি সংসার করতে চায় তাহলে করতে পারে। আপনার ছেলের কথা পড়া শুনুন, আগে লামিয়ার কথা শুনি। লামিয়া বলো। আমি অনেক চেষ্টা করছি সংসার করতে। তারা সবাই মিলা সব সময় সব আত্মীয় স্বজনরা মিলে আমার উপর অপমান অপদস্থ করছে, যাতে আমি নিজেই বাড়ির থেকে চলে যাই। তাহলে তুমি এখন কি সিদ্ধান্ত নিত, কি চাও তুমি? সে যদি আমার এনে আলাদা সংসার করে তার সঙ্গে আমি সংসার করব, আর যদি আলাদা সংসার করার পরেও আমার উপর অত্যাচার করে আমি তার নামে মামলা করব। নয়তো এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। মাতবর সাহেব, আমার মাইয়াটারে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। শান্তি না পেলে চলে থাক। চলে যেতে পারে, থাকতেও পারে। তোমার চিন্তা ভাবনা করে তুমি বলো কি চাও। আমি আর তার সাথে সংসার করতে চাই না। আমারও সিদ্ধান্ত, আমার পরিবারেরও সিদ্ধান্ত। আপাতত আমরা তোমাদের কাউকে সংসার করতে বলতেছি না। আপাতত লামিয়ার বাড়ি থাকুক। তরিকুল, আপাতত তুমি তোমার বাসায় থাকো। তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করলে পরবর্তী সময় বসে তোমাদের বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করব। তোমার বিবাহ বিচ্ছেদ যদি হয় তোমাকে কাবিনে 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এর পরের বৈঠকে আমরা ভালো একজন আলিমকে রাখবো। ঠিক আছে, আমার 2 মাস সময় দেন, তার সমস্ত দিনাপন আমি শোধ করে দেবো, তারপরে তালাক। দেখুন, এটা একটা কোনো চিন্তার বিষয়। আপনার মেয়ে লামিয়া আপনাকে কোনো কিছু না বলেই কোথায় চলে গেল, 1। 2 নম্বর কথা হচ্ছে, আপনার মেয়ে নিখোঁজের ঠিক 2 দিন পর থেকেই তরিকুল নিজেও নিখোঁজ। এদের দুজনে যদি কাউকে পাওয়া যেত, এই মামলাটা সলভ করতে আমাদের জন্য সুবিধা হতো। স্যার, আমার মাইয়ারে তরিকুল আর ওর বাপ মা অপহরণ করছে। দেখে না আমার একটা প্রশ্ন, যে মেয়েকে তারা বউ হিসেবে ঘরে নিতে চায়নি, তারা কেন আপনার মেয়েকে অপহরণ করবে? আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কাছে কে কি কোনো টাকা পয়সা দাবি করেছে? না। আচ্ছা ঠিক আছে, আজ আপনি আসুন, প্রয়োজনে আমরা আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বেটি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যেহেতু দুই পরিবার চাচ্ছে না সংসার করতে, তার মানে ওরা আলাদা আলাদাভাবে কোথাও সংসার করছে। কিন্তু আরেকটা বিষয় মাথায় ঢুকছে না, যেহেতু তরিকুল লামিয়াদের বাসা যাতায়াত করতো, সে চাইলেই লামিয়ার মায়ের কাছ থেকে বলে লামিয়াকে নিয়ে যেতে পারতো। কিন্তু গোপন করা কিছু দেখছি না। এখানে ওদের মধ্যে জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলা নেই, মাদক নিয়ে কোনো ঝামেলা নেই, পরক্রিয়া নিয়েও কোনো সমস্যা হয়নি। আছে শুধু প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার। আর স্বামী স্ত্রী ঘর সংসার করতে গেলে অনেক তর্ক বিতর্ক হয়, আবার তারা মিলেও যায়। কিন্তু এখানে তো আমাদের হিসেবেই মিলছে না। স্যার, ওদের মোবাইলের সর্বশেষ অবস্থানে ভালো করে খোঁজ নেওয়া কোনো সুযোগ হলো না। আর ওদের পরিবারের সাথে যারা যোগাযোগ করেছে শেষ 20 দিনে তাদের খোঁজ নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে ওরা আশেপাশেরই লোকজন। দেখো শাওন, এই মনে হচ্ছে টলাচ্ছে শব্দটা আমি শুনতে চাই না। তুমি নিশ্চিত হয়ে বলো, কনফার্ম হয়ে বলো কি হয়েছে। স্যার, এই যে 2টা নম্বর, একজন তরিকুলের বাবার সাথে যোগাযোগ করেছে, আর এই নাম্বার থেকে লামিয়ার মার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা, দুইজনেই একবার করে ওনাদের সাথে যোগাযোগ করেছে। এদের অবস্থানটা কোথায় বর্তমানে? স্যার, ওদের বাড়ির আশেপাশে। আসি, তাহলে দেরি করো না, তুমি যাও এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসো। জিজ্ঞাসাবাদ করে দেখি কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার, তাহলে আমি যাই। শিওর। ভাই একটু শুনেন। বলেন। আচ্ছা, এখানে ফজলুর নামে কেউ আছে? কোন ফজলু? তরিকুলদের বাড়িটা তো ওই দিকে নাকি? জি, ওই দিকে। তরিকুলদের বাড়ির আশেপাশে কি ফজলুর নামের কোনো লোক থাকে? জি থাকে। ও কি করে? ও আম বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, ওকে একটু খুঁজবো তো, আমাদের দরকার। আপনি একটু আমাদের সাথে চলেন। চলেন। স্যার, ওই যে ফজলু। এই, সঠিক তো? জি স্যার। যদি না হয় রে, তোর কিন্তু খবর আছে। ধরেন ওকে, ধরেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ফজলু স্যার, কি হয়েছে? কি হয়েছে? ওসি স্যার তোমাকে একটু দেখা করতে বলছে। স্যার কেন স্যার? আমের সিজন তো, ওসি স্যার তোমার কাছ থেকে একটু আমের খোঁজ খবর নেব। চল চল চল। কি নাম তোমার? ফজলু। ফজলু? আগে পিছিয়ে কিছু নাই? স্যার, ফজলু মোল্লা। ফজলু মোল্লা। কি করো তুমি? স্যার, আমি আম বিক্রি করি। তরিকুলের বিষয়ে কতটা জানো? না স্যার। কোথায় আছে তরিকুল? স্যার জানি না, ওর তো অনেক দিন থেকে কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, তরিকুলের বিষয়ে যদি ওর খোঁজ খবর পাও অবশ্যই আমাদেরকে জানাবে। আচ্ছা স্যার। আর হ্যাঁ, তুমি এখন যেতে পারো, তবে একটা বিষয় খেয়াল রাখবে, আমাদেরকে না জানিয়ে এলাকা ত্যাগ করবে না। আমরা প্রয়োজন তোমাকে আবার ডাকবো। যেতে পারো। এই তো। একটা ক্লুলেস কেস সমাধানের জন্য পুলিশের জুরি মেলা ভার। বিভিন্নভাবে নানান সময়ে নানান অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। আর সেই অনুসন্ধানের পর ইনভেস্টিগেশনের মাধ্যমে 2টি নাম বেরিয়ে এসেছে, যারা লামিয়া আর তরিকুল নিখোঁজ হওয়ার আগে তাদের 2 পরিবারের সাথে যোগাযোগ করেছিল। তাদের একজন ফজলুকে ধরে আনার পর তার কাছ থেকে অবশ্য তেমন কোনো তথ্যই পায়নি পুলিশ। দ্বিতীয়জনকে খোঁজার জন্য পুলিশ এখন যাচ্ছে লামিয়াদের বাড়িতে। দেখা যাক লামিয়ার মা কি জানায়। চাচি, চাচি একটু বেরিয়ে আসেন তো। কেমন আছেন স্যার? জি ভালো আছি। আমার মাইয়াটার কোনো খোঁজ পাইলেন? না, এখনো পাইনি, তবে একজনের খোঁজ নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। কার খোঁজে?
দেখি নাম্বারটা বের করো তো। জি স্যার, এই যে স্যার নাম্বারটা দেখেন। এই নাম্বারটা চিনেন? না, চিনি না। ঠিক আছে, আপনার মোবাইলটা নিয়ে আসুন। এই যে স্যার। এটা তো শরীফের নাম্বার। শরীফ তো আমার ভাইয়ের পোলা। ও কি করে? ও পড়ালেখা করে। আচ্ছা বলেন তো, শেষ কবে আপনার সাথে কথা হয়েছিল? মাসখানেক আগে। কি কথা হয়েছিল? ওর বাবা অসুস্থ ছিল, ওই কথাটা জানানোর জন্য ওই ফোন দিছিল। ঠিক আছে, চলো। মুম্বাই। আরে আপনি ইসলাম, আসেন ভাই। ভালো আছে, বসেন। কি অবস্থা? এই আছি আলহামদুলিল্লাহ। ভাই ওই মেয়েটার কোনো আপডেট আছে? আরে ভাই আমরা তো এই আপডেট নিয়ে আছি, না তদন্ত চলতেছে, এখন কোনো খোঁজ পাইনি। না সে তো চলবেই, মানে সেটা তো মেয়েটা খুঁজে না পাওয়া পর্যন্ত চলবে। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কাউকে গ্রেফতার করতে পারছেন কিনা বা কোনো ক্লু পাইলেন কিনা যে কারা জড়িত। আচ্ছা ভাই, আপনি একটা প্রশ্ন উত্তর দিন তো। কি বল? মেয়েটার আসলে কি হয়েছে আপনি নিশ্চিত করে কিছু বলতে পারবেন? না তো, আমি কীভাবে জানবো? ভাই কি হয়েছে না জেনে আমি কাকে ধরবো? আর আদৌ কোনো আসামি আছে কিনা এটা নিশ্চিত না হয় যদি বলেন যে ভাই আসামি কোথায়, তখন আমার কি বলার আছে বলেন? ঠিক। আসলে ভাই হয়েছে কি, পুলিশের চাকরি একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন? না তো কি? এটা একটা পদার্থবিজ্ঞান। মনে করেন যে আপনি কোনো একটা বস্তুকে সরানোর জন্য ধাক্কা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত এটাকে সরাতে না পারবেন পদার্থবিজ্ঞানের ভাষায় বলবে যে আপনি কোনো কাজ করেন। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই, পুলিশ আসামি না ধরা পর্যন্ত কেউ বিশ্বাসই করতে চায় না যে পুলিশ কাজ করছে। শুনেন, আপনাকে একটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি। কোনো এক আসামি 3 বছর আগেই মারা গেছে, অথচ তার পরিবার জানতোই না সে মারা গেছে। এদিকে আমার উপর চাপ আসতে লাগলো, বাধ্য হয়ে আমি তখন ইনভেস্টিগেশন নামলাম। এক পর্যায়ে জানতে পারি সে লোকটা 3 বছর আগেই মারা গেছে। তখনও 2-4 জন লোক বলে বেড়াচ্ছিল যে মৃত্যু হওয়ার আগে পুলিশ তাকে গ্রেপ্তার করলো না, অথচ 3 বছর আগে যে লোকটি মারা গেছে তার পরিবারও জানতো না। আসলে এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। না এটা ঠিক বলছেন ভাই। আপনার আমি একটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা বলি। হ্যাঁ, যে আমি একটা রিপোর্ট করলাম প্রায় কত হয়তো বছর আগে হবে। হ্যাঁ, তো আমরা একদম করলাম যে মারা গেছে। ওমা 3 বছর পরে শুনি যে সে ফেরত আসছে। এরকম অভিজ্ঞতা আসলে আপনার আমার পেশায় যারা আছি আমাদের আসলে এরকম অভিজ্ঞতা হয়। যাই হোক, আপনি তাহলে ইয়ে করেন, আপনি কোনো আপডেট পাইলে একটু আমার। হ্যাঁ অবশ্যই জানাবো। আপনি লাঞ্চ করে যাবেন তো পরে? না, ঠিক আছে। এই চিঠিটা আমি পাইছি, আমার দুয়ারের সামনে কে জানি রেখা গেছে। আপনি? আচ্ছা বসুন।
চিঠি, কিছু লেখা নেই উপরে। আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দেখুন, এই চিঠিতে যা লেখা আছে, আপনি নিজেকে শান্ত করুন, শক্ত হন। আমি পড়ছি কি লেখা আছে। তোমার মেয়ের লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠের মধ্যে পুঁতে রাখা হয়েছে। সব জানে মেজো খালা, তরিকুল আর মেজো খালা মিলেই এই ঘটনাটা ঘটিয়েছে। আপনি শান্ত হন, অস্থির হবেন না। আচ্ছা, এই মেজো খালা কে? ওনার নাম রোকসানা। উনি কোথায় থাকে? চুঙ্গা বাসায় গায়ে থাকে। আর এই যে মোজাহার মোল্লার বাড়ি কোন পাশে আপনাদের? আমগো বাড়ির 3 বাড়ি পর। ঠিক আছে, দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। শাহ, একটু রুমে আসো, তাড়াতাড়ি আসো। দেখুন, আমার অফিসার যাবে আপনার সাথে। আপনি আপনার মেয়ের লাশ কিনা শনাক্ত করবেন। স্যার আসবো? হ্যাঁ, আসো আসো। স্যার, শাওন, একটা লাশ পুঁতে রাখার তথ্য পেয়েছি। তুমি এখনই ফোর্স নিয়ে মোজারমালার বাড়ির পশ্চিম পাশে যাবে। মানে বালুর মাঠের মধ্যে একটি লাশ পুঁতে রাখা হয়েছে। তুমি ওনাকে সাথে করে নিয়ে যাবে, লাশ শনাক্ত করবে যেটা ওনার মেয়ের লাশ কিনা। আর কি আপডেট হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে স্যার। ঠিক আছে, বেরিয়ে পড়ো। আসুন প্লিজ আসুন। এই ঠিক আছে, শুধু এই জায়গাটা কি কোনো কিছু লাগছে না? হ্যাঁ স্যার, মনে হয় তো স্যার এখানে কোনো কিছু একটা স্যার সম্ভবত আছে স্যার। এই তুমি এই জায়গাটা খুঁজতে পারো। তাই এদিকে আসেন তো। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে খোঁজেন তো, খোঁজেন। স্যার, এখানে একটা কি জানি দেখা যাচ্ছে। ভালো করে দেখো, ভালো করে দেখো। স্যার, এখানে একটা মাথা খুলির মতন দেখা যায়। লামিয়া! চাচা, এখন কাঁদবেন না, আমাদের সহযোগিতা করুন, যাতে করে খুনি কোনোভাবে পার পেয়ে না যেতে পারে। ভালো করে দেখো তো, অন্য কোনো এভিডেন্স পাও কিনা। জি স্যার, দেখতেছি স্যার। আমি কেমনে বাঁচলাম? লামিয়া! স্যার, এখানে একটা জুতা পাওয়া গেছে স্যার। এই জুতা আমার লামিয়ার জুতা এটা। রাতের অন্ধকারে লামিয়াদের বাড়ির দরজায় অজ্ঞাত কেউ একজন এসে একটি চিরকুট রেখে যায়। লামিয়ার মা আলেয়া বেগম সেই চিরকুটটি নিয়ে পুলিশের কাছে আসে। আর তখনই সে জানতে পারে যে তার মেয়েকে খুন করে লাশ পুঁতে রাখা হয়েছে মোজাহার মোল্লার বাড়ির পাশের বালুর মাঠে। পুলিশ সেখানে যায় এবং ঘটনাস্থল থেকে একটি কঙ্কাল পায়। সেই কঙ্কালটি ময়নাতদন্ত আর ডিএনএ টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই চিরকুটটিতে আরেকটি বিষয় উল্লেখ ছিল, সেটা হলো সব জানে তরিকুলের মেজো খালা। তাহলে তো বোঝাই যাচ্ছে
যে তরিকুলের পরিবারই লামিয়া খুনের মাস্টার মাইন্ড। দেখা যাক পুলিশ কি করে। হ্যাঁ আসো। স্যার। হ্যাঁ বসো। শাওন, ফরেন্সিক ল্যাব থেকে কোনো তথ্য পাইছো নাকি? স্যার এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। চিন্তার বিষয়। আসলে মামলাটা কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছি না, কোনো সূত্র পাচ্ছি না। কি করি বলো তো? স্যার তরিকুল আর তরিকুলের খালাকে ধরে আনলে কেমন হয়? এটা অবশ্য ঠিক বলেছ। তুমি এক কাজ করো, আজকে রাতেই দুটি বাড়িতে অভিযান পরিচালনা করবে, তরিকুলের খালার বাড়ি এবং তরিকুলের বাবার বাড়ি। স্যার তরিকুলের বাবার বাড়িতে কেন? তরিকুলের পরিবার যদি এই ঘটনায় সম্পৃক্ত থাকে তাহলে এটাও নিশ্চিত করে বলা যায় তরিকুলের বাবার সাথে সম্পৃক্ত। আজ রাতেই তুমি অভিযানে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর হ্যাঁ স্যার, ফোর্স এবং গাড়ি নিয়ে যাবে। কোনো সমস্যা হলে আমাকে তাৎক্ষণিক নক দিবে। ওকে স্যার। কাকি আমি সজীব। কোন সজীব? ওই যে আবুল মিয়া বাড়ির। আমি হাসপাতাল থেকে ফিরছি, কাকি ঘরে নাই। আরে দেখছো না কাকি? ঘরে নাই। কি হয়েছে? ওই হাসপাতাল থেকে ফিরছি তো, টর্চ লাইট নাই, মোবাইলেও চার্জ শেষ। এই জন্য একটু টর্চ লাইটটা দিলে একটু সাঁকোটা পার হইতে পারতাম। আচ্ছা। তরিকুল তুই এখানে কি করো? তোর খালা কই? খালায় আর মেয়ের জামাই বাড়ি গেছে। আই চল থানায় চল। কেন স্যার? তোর নামে নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ধরায় দিতে পারলে অনেক টাকা পুরস্কার। চল। স্যার ওকে কি থানায় নিয়ে যাবেন? অবশ্যই, ওকে থানায় রেখে ওর বাবা মাকে ধরতে যাব। চল স্যার চল। স্যার দরজা তো তালা মারা স্যার। মানে কি ভেঙে গেল নাকি? স্যার হয়তো টের পেয়ে ভেঙে গেছে। এমন তো হওয়ার কোনো সুযোগই নেই। সুযোগ আছে স্যার, কারণ তরিকুল দরজা খোলার আগে কেউ একজন সাবধানে কেটে পড়েছে এবং হয়তো সে গ্রেপ্তারের খবরটা দিছে স্যার। বুঝতে পারছি। ঠিক আছে চলো। ঠিক আছে স্যার। এত লোক থাকতে আমারই ধরে না লাগলো। তরিকুল, অনেক ভেলকি দেখিয়েছিস। আমার এই ক্ষুদ্র চাকরি জীবনে এরকম ভেলকি খুব একটা আমার চোখে পড়েনি। কিন্তু তুই জেনে অবাক হবি, একটা কুলেস মামলা থেকেও সামান্য কুলুতে আমরা তোকে আটক করেছি। স্যার আমি তো কোনো অপরাধ করি নাই। না, তুই কোনো অপরাধ করিসনি। অপরাধ তো করেছি আমরা, তোকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। তুই যদি অপরাধ নাই করবি তাহলে তোর বউকে মেরে যোগাযোগ কেন বিচ্ছিন্ন করে দিয়েছিস? কেন পালিয়েছিলি? স্যার আমি তো পালাই না। তা না হয় বুঝলাম, তাহলে তোর ফোন বন্ধ ছিল কেন? স্যার আমার মোবাইল হারাই গেছিল না। ও, ফোন হারিয়ে ফেলেছিস তাই না? অথচ 4 মাস আগে তুই তোর শাশুড়িকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করে এলি যে আমার বউ নিখোঁজ, আর এরপর থেকে নিজে লাপাত্তা। কারণটা কি? বল কারণটা কি? স্যার আমি তো প্রথমে বুঝতে পারি না যে আমার স্ত্রী খুন হয়েছে। তোর বউ খুন হয়েছে আর তুই জানতি না? আর এদিকে তোর মোবাইল ফোন বন্ধ, সকল যোগাযোগ বন্ধ। স্যার সে একজনের সাথে পালাই গেছে এতটুকু জানতাম, এরপর কি হয়েছে তা আমি আর জানতাম না। সে পালিয়ে গেছে? কার সাথে পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে? আর সে যদি পালিয়ে গিয়ে থাকে সে খুন হলো কেন? বল। স্যার আমি আসলেই জানতাম না সে খুন হয়েছে। তা না হয় জানতি না, কিন্তু তুই পালালি কেন? বল। স্যার আমি সব কিচ্ছু জানি না। বুঝতে পারছি। শাওন, ওর আসলে বিড়ালের হাড্ডি ওর শরীরে, মনে হয় না সহজে স্বীকার করবে। আমি যতটুকু শুনেছি তোমার হাত খুব ভালো চলে,
আজকে আমি তোর হাতের খেল দেখতে চাই। তাই নাও শুরু করো। শাওন ওকে ছাড়ো। শাওন এখানে আসো। কি মনটা আবার নরম হয়েছে তো? সবকিছু মনে পড়েছে? স্যার আমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম, আমার বাপ মা কেউ রাজি ছিল না, এই লামিয়াও স্যার আমার ছাড়তে চাইতো না। পরে স্যার আমার আব্বা আম্মা সবাই মিলে অত্যাচার করছে। যখন সবাই মিলে অত্যাচার করছে তখন সে রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। তারপর কি হলো? তারপর স্যার এলাকার লোকজন ডাইকে বিচার বয়েছিল, বিচারের সালিশি করে দিছে কাবিনের টাকা ফেরত দেওয়া লাগবে। আমি কাবিনের টাকা ফেরত দিতে চাই না। আর তাই বলে একটা মেয়েকে খুন করে ফেললি? বল কি করে খুন করেছিস? স্যার আমার শাশুড়ি আমার খুব রাগ ছিল, আমার পছন্দ করতো না, কিন্তু তারপরে শ্বশুর বাড়ি মাঝে মাঝে যাইতাম, আমার যাইতে নিষেধ করে নাই। একদিন ভুলাই বেলায় নিয়ে এসেছি। আর কত ডুবাইবি? হ্যাঁ আর কত ডুবাইবি? ওই বউরে তালাক দিতে 2 লাখ টাকা লাগবো, সাথে অন্যান্য খরচ আছে। কত টাকা কামাই করিস রে? হ্যাঁ এসব কথা বাদ দেন, আগে ওই অসভ্যটারে এই বাড়ি ছাড়া করেন, টাকা লাগে লাগুক। টাকা আমি একটাও দিতে পারব না, তাই তোমার পোলা যদি আমার কথা শুনে 1 টাকাও খরচ করতে হইব না। আব্বা আমি কি করব? তুই কি করবি? তুই শ্বশুর বাড়িতে যাবি, বউ আর শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক করবি। না, আমি আমার পোলারে আর ওই বাড়িতে পাঠাবো না। আরে সায়রা বেগম, অল্প কয়েকদিনের জন্য, তারপর খেল খতম। একবার কান বউ তালাক দে, আর একবার কান শাশুড়ি বাড়ি। একটাও কথা বলবি না, আমি যা বলি তাই করবি। এদিকে আই, হট হট। শোন, মনে রাখিস। ঠিক আছে যা, তুমিও রেডি হও, আমি আসতেছি। তুমি এখন যাও তো, আম্মা টের পেলে সমস্যা হয়ে যাবে। আমি যাও তো মানে কি? আর আম্মা টের পাবে কেন? তুমি চলো। আমি চলো মানে? এই রাত্রে করে এখন কই যাবো? তোমার সাথে পালামো? তাই তো করতে হবে, পালাইতে তো হবে। রাত্রে করে পারবো না। ও শোনা, দিন আর রাতকে আমরা স্বামী স্ত্রী পালাই যাবো, একসাথে থাকার জন্য আমাকে পালাইতে হবে। চলো না, চলো। দাঁড়াও, ব্যাগ গুছিয়ে নিয়ে আসি। ব্যাগটা নিয়ে বাইরে হও। তুমি আবার কেন আইছো? ও বুঝছি, আমার পোলার নামে মামলা কইরা তার কাছ থেকে টাকা নিবা, কোনো লাভ নাই, সেই রাস্তা বন্ধ। তুমি আমার একলা থাকার টান করে কই চলে যাচ্ছো? আমসে আজ রাইতে একটা খেলা হইব। তাই কোন চলো। সোনার চাঁদ আমার পিতলা গুগুরে যাইব কই? আমার পোলা কই কোথাও যাইব না। আজ আজ তোর আমি লাশ কি করবি? লাশ কি করবি? লাশ লাশ এই আমাদের ঘরে ওই হোগলাটা আছে না, ওটা লয়ে আও। যাও। ধর, লাশটা নামাইতে হইব।
যারা আমি ভুল করছি, আমি তার ভালোবাসছিলাম, কিন্তু আব্বা আমার যৌতুকের টানাটা এটা ঠিক করছে। আব্বা আমার একদিকে যাক, আর একদিকে তার সাইডে যেতে বললো, সারে নাই, বাধ্য হয়ে বিয়ে করছে। ওদিকে আব্বা আম্মা তো চাপ দিতেছে। আমি স্যার যৌতুকের টাকা লোভে পড়া নিজের পরে নিজে ভুল করছি স্যার। অবশেষে সকল দোষ স্বীকার করলি, কিন্তু তুই জানিস না তুই কত বড় অন্যায় করেছিস, কত বড় অপরাধ করেছিস। একটা মেয়ে, সে নারীর জাত, মায়ের জাত, সে তোকে ভালোবেসে বাঁচতে চেয়েছিল, সংসার করতে চেয়েছিল, আর তুই তোর মা বাপকে নিয়ে যৌতুকের লোভে একটা মেয়ের জীবনকে শেষ করে দিয়েছিস, নৃশংসভাবে তাকে হত্যা করেছিস। তুই যে স্বীকারোক্তি দিয়েছিস, আর আমরা যে তথ্যপত্র পেয়েছি সে অনুযায়ী আমরা আদালতে চার্জশিট দাখিল করব, আর বিচার করবে আদালত। দর্শক, অবশেষে জানা গেল লামিয়ার হত্যাকারী কারা। লামিয়ার স্বামী তরিকুল এবং তার মা বাবা যৌতুকের জন্য নৃশংসভাবে হত্যা করে লামিয়াকে। যৌতুক আমাদের সমাজের একটা অভিশপ্ত ব্যাধির নাম। যৌতুকের কারণে প্রতি বছর আমাদের সমাজে বহু নারীর মৃত্যু হচ্ছে, আর এখনও পুরুষ দ্বারা যৌতুকের কারণে বহু নারী নির্যাতিত হচ্ছেন। তাই আসুন যৌতুককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে ফাঁদের কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকবেন।